ওকে মাঝে মধ্যে আমার পাগল মনে হয় জানো। এতদিন খবর ছিল না, যেই আমি বছরখানেক ধরে একটু মুভ অন করেছি, এখন আবার আঠার মতো পেছনে লেগে আছে। ওর কাজই বোধহয় আমার জীবনটাকে অগোছালো করে দেয়া। তবে হ্যাঁ, এরপরও যদি দ্বিতীয়বার এমন কিছু করে আমি যথাযথ ব্যবস্থা নেব, আই প্রমিস। একটুখানি থেমে বুকের ভেতরের চাপা নিঃশ্বাসটা উগড়ে দিয়ে প্রত্যয় আবারও বলে, এবার তুমি যদি বলো তুমিই কেন, সেটার উত্তর আমার জানা নেই। তোমাদের ভিসা টিকিট প্রসেসিংয়ে অসংখ্যবার তোমাদের ছবি দেখেছি আমি, তেমন কিছুই ফিল হয়নি, কিন্তু সেদিন ক্যাফেতে তোমার এক ঝলক হাসির মাঝে হারিয়ে গিয়েছিলাম আমি। উত্তাল ঢেউয়ের পানে চেয়ে এক মনে কথাগুলো বলে অনুর দিকে তাকিয়ে প্রত্যয় শুধালো, প্রেম তো অনেকের সাথেই হয়, ভালোবাসা মানুষ কজন হতে পারে বলো? অনু, তুমি কি আমার শেষ ভালোবাসা হবে? জানি না। প্রত্যয়ের মুখের ওপর কথাটা বলে সামনের দিকে হাঁটতে হাঁটতে ঠোঁট কামড়ে মুখ টিপে হাসছে অনু। প্রত্যয় ওর পেছন পেছন হেঁটে এসে বলল, এই মেয়ে, এত মুড সুইং কেন হয় তোমার? অনু পেছনে ঘুরে শুধালো, কেন ভয় করছে? সামলাতে পারবেন না? প্রত্যয় ওর হাতের মাঝে হাত ঢুকিয়ে বলল, তুমি বিশ্বাস হয়ে থেকে গেলে আমি নিঃশ্বাস দিয়ে হলেও সামলে নেব। গোধূলি বেলা চলমান, তবে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে অমাবস্যা রাত। পুরো আকাশ ঘুটঘুটে কালো মেঘে ছেয়ে আছে। বিদ্যুতের ঝলকানিতে ক্ষণে ক্ষণে পশ্চিম আকাশ রক্তিম হয়ে চোখের সামনে ভেসে উঠছে। তার সাথে বাতাসের তাণ্ডব তো আছেই। ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে সেই বিকেল থেকেই। রাতে বোধহয় ঝড় আসবে। ভার্সিটির গেটের সামনে একটা কাকপক্ষীও অবশিষ্ট নেই। সবাই যে যার মতো চলে গিয়েছে। শুধুমাত্র ওরুই ছাতা হাতে নিয়ে সেই কখন থেকে বাসের জন্য দাঁড়িয়ে আছে। শেষ বাসের এখনো সময় হয়নি, কিন্তু এই ঝড়ের মাঝে শেষ বাস আসবে কিনা সন্দেহ। ওদিকে বৃষ্টির তোপ ধীরে ধীরে বেড়েই চলেছে। হাতে ছাতা থাকা সত্ত্বেও পায়ের দিকটা ভিজে গিয়েছে। অরু হাত দিয়ে জামা কাপড় থেকে বারবার বৃষ্টির পানিগুলো ঝেড়ে সরাচ্ছে। তখনই বিকট আওয়াজে হর্ন বাজিয়ে ভার্সিটির গেট থেকে বের হয় কৃতিকের কালো রাঙা মার্সিডিস। বাইরে ততক্ষণে ঝুম বৃষ্টি। কৃতিক অরুর সামনে গাড়ি দাঁড় করিয়ে জানালার কাজ নামিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, উঠে আয়, রাত হলে ঝড় আরও বাড়বে। আজ আর বাস আসবে বলে মনে হচ্ছে না। থাইল্যান্ড থেকে আসার পর থেকেই কৃতিকের ওপর মহা বিরক্ত অরু। না পারতে কথা বলে না, এখনো বলতে ইচ্ছে করছে না, তাই ও দাঁড়িয়ে না থেকে চুপচাপ হাঁটা ধরে বৃষ্টি স্নাত রাস্তার ফুটপাত ধরে। কেন যেন মনের মাঝে জিদ চেপে বসেছে। কৃতিকের কথাটা কিছুতেই শুনবে না আজ। সবসময় কৃতিকের জিদের কাছে পরাজিত হয়ে ক্লান্ত অরু। কৃতিকের জিদের বশে করা কর্মকাণ্ড মনে পড়তেই হাঁটার গতি আরো বাড়িয়ে দিল। পায়ের জুতো পানিতে ভিজে জপজপ আওয়াজ হচ্ছে, তবুও হনহনিয়ে হাঁটছে অরু। তবে বেশি দূর এগোনোর আগেই পেছন থেকে ওর ছাতাটা টান মেরে নিয়ে নেয় কৃতিক। মাথার উপর থেকে ছাতা সরে যাওয়ায় কয়েক মুহূর্তের মাঝে ঝুম বৃষ্টিতে কাক ভেজা হয়ে যায় অরু। কৃতিকও তাই। ফর্মাল ড্রেস আপ, ব্ল্যাক শুজ, রিসওয়াশ সব কিছু ভিজে একাকার। হুট করে ছাতা কেড়ে নেওয়াতে অরু ভুরুকুসকে পেছনে ঘুরে দেখতে পায় ওর হ্যালো কিটি ছাতাটার বেহাল দশা করে ছেড়েছে কৃতিক। সেটাকে দুমড়ে মুচড়ে ভেঙে ডাস্টবিনে ছুঁড়ে মেরে কৃতিক বলল, এবার যা। অরুও কম যায় না। কৃতিকের বাক্য শ্রবণের সঙ্গে সঙ্গে বৃষ্টির মাঝেই হাঁটা ধরে সামনের দিকে। তবে দ্বিতীয়বার স্পর্ধা দেখিয়ে আর পার পেল না অরু। সামনের দিকে এক কদম দিয়েছে কি দেয়নি তার আগেই ওর বুকের কাছের জামাটা খামছে ধরে কৃতিক। এভাবে হঠাৎ আক্রমণে কেঁপে ওঠে অরু। হকচকিয়ে বলে, কি করছেন? জামাটা ছিঁড়ে যাবে তো। কৃতিক ওর কথায় পরোয়া না করে অরুর চোখের দিকে নিজের বাজ পাখির মতো তির্যক চাহনি নিক্ষেপ করে বলল, কথা শুনছিস না? অনেক সাহস বেড়ে গেছে দেখছি। আমার সামনে তেজ দেখাতে এলে সোজা গাড়িতে নিয়ে বাসে সেরে ফেলবো। আর তুই এটা ভালো করে জানিস, আমি যা বলি তাই করি। তাই নিজের ভালো চাইলে চুপচাপ গাড়িতে গিয়ে বস। কৃতিকের লাগামহীন কথার পাশে গলার স্বর মুহূর্তেই ক্ষীণ হয়ে এলো অরুর। বরাবরের মতো এবারও কৃতিকের জিদের কাছে হেরে গিয়ে ভেজা শরীর নিয়ে চুপচাপ গাড়িতে বসে পড়ল। অরু গাড়িতে বসতেই কৃতিক এসে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। বাইরের বৃষ্টির ঝিমঝিম আওয়াজ গাড়ির হাই কোয়ালিটির জানালা ভেদ মোটেই ভেতরে আসতে পারছে না। চারিদিকে পিনপতন নীরবতা। শুধু একটু পরপর নীরবতা ভেঙে সশব্দে হাঁচি দিচ্ছে কৃতিক। হাঁচি দিতে দিতে চোখ নাক লালচে বর্ণ ধারণ করেছে তার।
সেই কখন থেকে মানুষটা একাধারে হাঁচি দিচ্ছে দেখে অরু একটু আগ বাড়িয়ে বলে, বৃষ্টিতে ভিজে আপনার ঠান্ডা লেগে গেল বোধহয়। কৃতিক আবারও হাঁচি দিতে যেয়ে নিজেকে সংবরণ করে বলে, গত 2 দিন ধরে জ্বর, তাই হয়তো বৃষ্টির পানিতে পুনরায় ঠান্ডা লেগে গিয়েছে। কৃতিকের কথায় অরু বেশ অবাক হয়। একই বাড়িতে থাকে ওরা 3 জন, অথচ একটা মানুষের গত 2 দিন ধরে জ্বর, ওরা সেটা জানেই না। আর কৃতিকই বা কেমন? জ্বর হলে মানুষ এতটা স্বাভাবিক কি করে থাকতে পারে? মুখ দেখে বোঝার উপায় নেই যে মানুষটার শরীর খারাপ। সব সময় সেই রাগী রাগী ভাব। উত্তাল প্রকৃতি রাত বাড়ার অপেক্ষা করেনি আর। সন্ধ্যা রাতেই শুরু করে দিয়েছে তীব্র ঝড়ের তাণ্ডব। অনুর সাথে মাত্র এই কথা হলো অরুর। সেও ঝড়ের মাঝে কোনো এক ক্যাফেতে আটকা পড়েছে। সাথে অবশ্য প্রত্যয় আছে, চিন্তা করার কারণ নেই। অনুর সাথে কথা হওয়ার পরপরই বিদ্যুৎ চলে গিয়েছে। এভাবে বিদ্যুৎ চলে যাওয়ায় অরু একটু ভড়কে গেল। অন্য সময় বিদ্যুৎ গেলেও বাইরে থেকে আসা সোডিয়ামের আলোয় আলোকিত থাকে হলরুম, অথচ আজ নিকষ কালো ঘুটঘুটে অন্ধকার। ব্যাপারটা বোঝার জন্য কাচের দেয়ালে উকি দিতে অরু দেখতে পায় বাড়ির বাইরের রাস্তায় কোথাও এক ফোঁটা আলো নেই। হয়তো ঝড় বৃষ্টিতে কোথাও বৈদ্যুতিক তার বিচ্যুত হয়ে এমনটা হয়েছে। কিন্তু এই মুহূর্তে চারিদিকের এমন তীব্র অন্ধকারে অরুর কেমন গা ছমছম করছে। ও কোনো মতে অন্ধকারে সিঁড়ি হাতড়ে কৃতিকের রুমের দিকে পা বাড়ায়। কৃতিক রুমেই আছে, অথচ রুমটাও পুরোপুরি তিমিরে ঢাকা। একটু সময় নিয়ে খুঁজতে খুঁজতে কৃতিকের রুমের দরজার বাইরে কয়েকবার টোকা মেরে অরু মিনমিনিয়ে বলল, একটু ফোনের ফ্ল্যাশটা অন করবেন, ভয় করছে। অরু বলার সঙ্গে সঙ্গে কৃতিক মোবাইলের ফ্ল্যাশ অন করে বলল। ভেতরায় অরু দরজা ঠেলে ভেতরে ঢুকে মৃদু আলোতে দেখতে পায় কৃতিক কম্পিউটার মুড়ি দিয়ে শুয়ে আছে, আর গতানুগতিকের চেয়ে একটু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। অরু জানে কৃতিক কখন এমনটা করে, তাই ও এগিয়ে গিয়ে শুধালো, জ্বর বেড়েছে, আমি কি একটু চেক করে দেখব? কৃতিক হাসকি স্বরে জবাব দিল। নিষেধ করেছি? অরু এবার একটু সংকোচ নিয়ে কৃতিকের কপালে হাত ছোঁয়ায়, ততপর বলে, আপনার অনেক জ্বর, কি করে ঠিক আছেন বলুন তো? কথাটা বলে অরু মোবাইল হাতে নিয়ে উঠতে নিলে কৃতিক নিজের তপ্ত হাত দিয়ে অরুর হাত টেনে ধরে শুধায়। কোথায় যাচ্ছিস? অরু পেছন ঘুরে বলে, কাপড় ভিজিয়ে নিয়ে আসছি, মাথায় জলপট্টি দিলে ভালো লাগবে। ততক্ষণ একটু অন্ধকারে থাকুন। সন্ধ্যা রাত গড়িয়ে ঘড়ির কাঁটা গিয়ে ঠেকেছে রাত 10টার কোঠায়। বিদ্যুৎ এখনো আসেনি, আর না অনু ফিরেছে। অরু সেই যে কৃতিকের শিয়রে বসেছে এখনো বসেই আছে। বৃষ্টির রিমঝিম আওয়াজে চোখ দুটো ভার হয়ে এসেছে ঘুমে। এবার মনে হচ্ছে যাওয়া দরকার। তাই ও কৃতিকের মাথার জলপট্টিটা উল্টে দিয়ে বলল, আমি এখন যাই, ঘুম পেয়েছে। তৎক্ষণাৎ ওর হাতটা শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ রেখেই কৃতিক বলে, কোথাও যাবি না, এখানে বসে থাক। বৃষ্টি কমেছে, বিদ্যুৎ আপা দুটোই চলে আসবে। তাছাড়া আমার ঘুম পেয়েছে তো। কৃতিক অরুর কথায় তোয়াক্কা না করে বলল, ঘুমাতে হবে না। আমি বলেছি তুই যাবি না, তার মানে যাবি না, নয়তো সবাইকে বলে দেব তুই আমার বউ। অরু দাঁত কিড়মিড় করে বিরক্ত হয়ে বলল, ব্ল্যাকমেলটা আপনি খুব ভালো করেই করতে পারেন, সব আমাকে শাস্তি দেওয়ার ধান্দা। কৃতিকের সাথে কথায় না পেরে অগত্যায় অরু ঘুমু ঘুমু চোখ নিয়ে টলতে টলতে কৃতিকের কাছেই বসে থাকে। একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে পড়ে খুব ভোরে ঘুম ভেঙেছে অরুর। কেমন যেন গরম লাগছে সবকিছু। গলার কাছে গরমটা একটু বেশিই লাগছে। চোখ দুটো তখনও খোলেনিও, তবে আশেপাশের সুঘ্রাণটা বারবার নাকে এসে সুরসুরি দিচ্ছে। চন্দন কাঠের স্নিগ্ধ মন মাতানো সুবাস। একটা লম্বা শ্বাস টেনে সুবাসিত বাতাসটা ভেতরে পুরে নিয়ে নড়ে চড়ে ওঠে অরু। কিন্তু এ কি, নড়াচড়া করার কোনো উপায়ান্তর নেই। মনে হচ্ছে হাত পা কেউ বেঁধে রেখেছে। কিন্তু কে দেখাবে এই দুঃসাহস? নিজেকে এভাবে বাঁধনে আবিষ্কার করে আচমকায় চোখ খোলে অরু। চোখ খোলার সঙ্গে সঙ্গে দুনিয়া দুলে ওঠে ওর। অরু কৃতিকের বিছানায় কৃতিকের সাথে ঘুমিয়ে আছে। কৃতিক নিজের হাত পা দিয়ে অরুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে নিজের বুকের মধ্যে নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। অরুর লম্বা চুলগুলো কৃতিকের কালো টি শার্টের সাথে মিলেমিশে একাকার। এভাবে কৃতিকের পাশে নিজেকে আবিষ্কার করে অরু ঘাবড়ে গিয়েছে।
মনে মনে ভাবছে, আপা জানলে কেলেঙ্কারি হয়ে যাবে, আমার এক্ষুনি চলে যাওয়া উচিত। কৃতিকের পিঠের নিচ থেকে নিজের চুলগুলো আস্তে করে টেনে বার করতে করতেই অরুর চোখ চলে যায় কৃতিকের ঘুমন্ত মুখের দিকে। এত রাগ, এত জেদ, এত বেপরোয়া স্বভাব, কোনো কিছুর লেশমাত্র নেই ঘুমন্ত মুখটাতে। এখন যা রয়েছে সেটা কেবলই আকর্ষণ। যে কেউ এই ঘুমন্ত মুখটা দেখলে তীব্র আকর্ষণ অনুভব করবে। কি সুন্দর চেহারা, মাশাআল্লাহ। ঘুমের মাঝে কৃতিক খানিকটা নড়ে চড়ে উঠতেই ভ্রম ছুটে যায় অরুর। দ্রুত বিছানা ছেড়ে চুলগুলো হাত খোপা করতে করতে বেরিয়ে যায়। যাওয়ার আগে কি ভেবে যেন আরো একবার ফিরে এসে ঘুমন্ত কৃতিকের কপালে হাত ছোঁয়ায়। অতঃপর মনে মনে নিশ্চিন্ত হয়ে বলে, যাক, তীব্র জ্বরটা কমে গিয়েছে, এখন আমি দ্রুত ভাগি। রুমে আসতেই পা দুটো থমকে যায় অরুর। আপা এখনো ঘুমিয়ে আছে, এই ফাঁকে কিছু একটা অজুহাত বানাতে হবে। কিন্তু কি বানানো যায়? অরু যখন অজুহাত ভাবতে ভাবতে হাত দিয়ে নখ কাটায় ব্যস্ত, তখনই আড়মোড়া ভেঙে অনু বলে, কিরে, এত সকালে আবার কোথায় যাচ্ছিস? অরু ধরা পড়ে যাওয়া চোরের মতো আমতা আমতা করে বলে, কোথায়? না, এখন আবার কোথায় যাব? অরুর কথায় গুরুত্ব না দিয়ে অনু পুনরায় শুধালো। হ্যাঁ রে, কাল কখন এসেছিলি ঘুমাতে? অরু ভুরু কুঁচকে বলে, কোথা থেকে আসবো? আরে তুই তো কাল রাতে কৃতিক ভাইয়ের মোবাইল থেকে মেসেজ দিলি আমায়, তুই নাকি পড়ছিস, খুব ইম্পর্টেন্ট টপিক, ঘুমাতে দেরি হবে, ওই জন্যই তো তোকে আর ডিস্টার্ব করিনি, রুমে এসে ঘুমিয়ে পড়েছি। অরু এতক্ষণে বুঝলো ওর হয়ে কৃতিক মেসেজ করেছে অনুকে। এবারও ও একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ রে আপা, অনেক কঠিন পড়া ছিল, এর জন্যই তো কৃতিক ভাইয়ের রুমে গিয়েছিলাম পড়া বুঝতে। বাড়িতে স্যার থাকলে যা হয় আর কি। এক নিঃশ্বাসে কথাটুকু শেষ করে নিজের শরীরের গন্ধ নিল অরু। পুরো শরীর জুড়ে স্যান্ডালউড পারফিউমের গন্ধ মো মো করছে। যে কেউ কাছে কাছে এলে বুঝতে পারবে এটা কৃতিকের শরীরের গন্ধ। অরু উপায়ান্তর ভেবে না পেয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে অনুর উদ্দেশ্যে বলল, আমি একটু শাওয়ার নিয়ে আসছি, তুই থাক। অনু হাই তুলে আবারও ঘুমাতে ঘুমাতে বলল, এত সকালে শাওয়ার নেওয়ার কি আছে, পাগল মেয়ে? রোববারের সকাল, যান্ত্রিক জীবনে অভ্যস্ত মানুষগুলোরা ছুটির দিন, বাইরে প্রখর রোদের পূর্বাভাস। গত কয়েকদিনের বৃষ্টি শেষে আজই বোধহয় সূর্যের মুখ দেখতে পাবে ধরণী। ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশ উবে গিয়ে শুকিয়ে যাবে পিচ ঢালা ঝকঝকে রাস্তাঘাট। তবে সেই রাস্তায় পদচারণার তাড়া আজ খুব একটা কারোরই নেই। ছুটির দিন বলে কথা, যেহেতু ছুটির দিন সেহেতু আজ ভার্সিটি নেই। অরু আজ বেশ বেলা করে ঘুম থেকে উঠেছে। এত বেলা করে উঠেও আজকাল চোখ দুটো থেকে ঘুম কাটানো বড্ড দায়। কোনো মতে ঢুলু ঢুলু পায়ে রোবটের মতো নিজের সকালের কাজগুলো সেরে অরু চলে এসেছে হলরুমে। বাড়িতে অরু ব্যতীত কেউ নেই, শুধুমাত্র হলরুমের ডিভানে বসে লেজ নাড়ছে ডোরা। ডোরাকে এভাবে ডিভানের ওপর বসে থাকতে দেখেই এক ঝটকায় ঘুম ছুটে গেল অরুর। চোখের পাতায় কয়েকবার পলক ফেলে দাঁত দিয়ে জিভ কেটে এগিয়ে গিয়ে ডোরাকে উদ্দেশ্য করে অরু বলল, কি করছিস ডোরা? এটা জায়ান্ট কৃত্তিকের বসার জায়গা, তুই এখানে বসেছিস জানলে তোকে আমাকে দুজনকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে প্রফেসর জেকে। ঘর বাড়ি হারিয়ে বনবাসী হতে না চাইলে তাড়াতাড়ি নাম। অরুর তীব্র চোখ রাঙানো ধমকে বোধহয় কাজ হলো। তৎক্ষণাৎ লেজ নাড়তে নাড়তে জায়গা ত্যাগ করলো ডোরা। ডোরা মুখ কাচুমাচু করে চলে যাওয়াতে অরু সেদিকে তাকিয়ে ফুস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, রাগ করে কি আছে, আমি তো যা সত্যি তাই বললাম। প্রফেসর জেকে তো তুই আর চিনিস না, তাই অমন রাগ দেখাচ্ছিস। আমি চিনি, চিনবই বা না কেন, তুই বল। ক্লাসে মাইক্রো ইকোনমিক্স পড়ায় তো। ডোরা অরুর এত হাবিজাবি কথা বুঝলো কি বুঝলো না তা বোধগম্য নয়। সে চুপচাপ গিয়ে লেজ গুটিয়ে অন্যত্র জায়গা দখল করে নিল। বসে পড়ল কিচেন কাউন্টারের এক পাশে। ডোরার কার্যক্রম খানিকক্ষণ পর্যবেক্ষণ করে অরুর চোখ গেল দোতলায় কৃতিকের ঘরের দিকে। আজ উইকেন্ড, অথচ কৃতিক সকাল সকাল বাড়িতে নেই। কোথায় গিয়েছে সেটাও অরু জানে না, জানার কথাও নয়। তবুও চোখ দুটো আজকাল হুটহাট তার খোঁজ করে বসে। কেন করে তা জানা নেই অরুর।
মন মস্তিষ্ক তাতে একযোগে সায় জানায়। হৃদয়ের কোনো দিক থেকে কোনো বাধা নেই। তবুও অরুর ভয় হয়, ভীষণ ভয়। সেই সাথে কৃতিকের উপর একরাশ বিরক্তি আর অভিমান তো আছেই। কি করে পারলো ওকে এভাবে জোর করে বিয়ে করতে? ওর মতামতের কি কোনো দাম নেই? পরক্ষণেই মনে পড়ে যায় সেদিন রাতে কৃতিকের দেওয়া গম্ভীর হৃদয় নিংড়ানো আশ্বাসটুকু। চিন্তা নেই, পুরো দুনিয়া আমি দু হাতে সামলে নেব, তোর শরীরে কলঙ্কের আঁচও লাগতে দেব না। কথাগুলো ছিল ভেলভেট মেঘের মতোই মসৃণ, অথচ প্রত্যেকটা কথায় উপসে পড়ছিল কি ভীষণ পুরুষত্ব আর কর্তৃত্ব। যেন কৃতিকের জন্মই হয়েছে অরুকে দু হাতে আগলে রাখার জন্য। সেদিনের বলা প্রত্যেকটা শব্দ তীব্র ঝংকার তুলেছিল অরুর শরীরের রন্ধ্রে রন্ধ্রে। মাথার মধ্যে উপচে পড়া চিন্তার জলোচ্ছ্বাসেরা মুহূর্তে গতিপথ বদলেছিল। চোখ বন্ধ রেখে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছিল মানুষটা যা বলছে ঠিক বলছে। বিয়েটা যখন জোর করে করেছে তখন দায়িত্ব অবহেলা করার পাত্র জায়ান কৃতিক নয়। কিন্তু সময়ের পরিবর্তনে আবারও মনে হতে লাগলো তাতে কি আসে যায়। কৃতিক যতই বলুক, ধর্মে যতই প্রাধান্য থাকুক, সৎ ভাইয়ের সাথে বিয়ের সম্পর্ক কোনো সমাজেই ভালো চোখে দেখবে না, কোনো দিন না। তার উপর মা আর আপা তো আছেই। অরু যখন নিজের অনিশ্চিত বৈবাহিক সম্পর্ক নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে, তখনই ল্যান্ডফোনের তীক্ষ্ণ আওয়াজে ওর ভাবনার সুতো ছিঁড়ে যায়। কৃতিকের শূন্য ঘরের দিক থেকে চোখ নামিয়ে অরু তাকায় সেদিকে। মনে মনে ভাবে, ল্যান্ডলাইনে কল এসেছে, তার মানে আমার কল। কিন্তু এই সময় কে কল দিল? অরু ঠোঁট কামড়ে ফোনের ওপাশের মানুষটাকে আন্দাজ করতে না পেরে সহসা এগিয়ে গিয়ে ফোন কানে ধরল। ফোন কানে নেওয়ার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো অনুর উচ্ছ্বসিত ক্রন্দনরত আওয়াজ। গলায় অসম্ভব খুশি আর চোখে অশ্রুসিক্ত নোনা জল ধরে রেখে অনু বলল, অরু, দ্রুত নার্সিং হোমে চলে আয়, মা তোকে দেখতে চাইছে। অনুর কথায় চোখ দুটো বড় বড় করে অরু অবিশ্বাসের সুরে দ্বিতীয়বার শুধায়, কি বলছিস আপা? সত্যি মা আমাকে খুঁজছে? হ্যাঁ রে বোন, মা তোকে খুঁজছে, এলেই দেখতে পাবি। অনুর সঙ্গে সঙ্গে অরুও এবার ব্যথাতুর খুশিতে ডুকরে কেঁদে উঠল। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, আমি এক্ষুনি আসছি আপা, এক্ষুনি আসছি। ওর কথায় সায় জানিয়ে অনু কল কেটে দিল। অরু দ্রুত ব্যস্ত হয়ে পড়ে রেডি হওয়ার জন্য। অপারেশনের পরে মায়ের জ্ঞান ফিরেছে বেশ কয়েকদিন আগেই। তবে তখনও এত বড় অপারেশনের দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি বলে কথা হয়ে ওঠেনি মায়ের সাথে। আজ বোধহয় মা পুরোপুরি সুস্থ হলো। অসম্ভব খুশিতে পাগল পাগল লাগছে অরুর। আজ আবারও কতগুলো দিন পর মাকে সেই আগের মতো দেখতে পাবে অরু। না, আর অপেক্ষা করা যাচ্ছে না। কোনো মতে পরিপাটি হয়ে হাতের পার্সটা নিয়ে দরজা লক করে অরু দৌড়াতে দৌড়াতে বেরিয়ে গেল কৃতিকের আলিশান বাড়ি থেকে। হসপিটালে এসে দৌড়াতে দৌড়াতে করিডোর পেরিয়ে মায়ের কেবিনের সামনে এসেই পা দুটো থমকে গেল অরুর। ভেতরে মা কথা বলছে, সুস্পষ্ট আওয়াজ। কতদিন পর মায়ের কথা কানে আসছে। হৃদয়টা গুমোট আবহাওয়ার মতোই হাঁসফাঁস করছে ওর। মনে পড়ে যাচ্ছে শুরু থেকে সবকিছু। অত বড় কৃতিক কুঞ্জে দিনের পর দিন দুবনের কষ্ট করা, প্রতিদিন ইমেল পাঠানো, ইমেলের রিপ্লাই না আসার একটা সাক্ষেপ, গুছিয়ে নেওয়া, মানিয়ে নেওয়া, মামির ছুরিকাঘাতের মতো কথার সবল, শেষমেশ জায়ান কৃতিকের জোরজ বস্তিতে রাজি হওয়া। এত কিছুর বিপরীতে এখন এই মুহূর্তে মায়ের দুটো আওয়াজ শুনে মনে হলো সব দুঃখ ভ্যানিশ। এ জীবনে দুঃখের কিছুই ঘটেনি। এই যে কেমন সুখ উপচে পড়ছে দু চোখের কার্নিশে, কাঁধ দুটো অসম্ভব হালকা লাগছে। বয়স কমে গিয়ে নিজেকে মায়ের ছোট্ট বাচ্চা মনে হচ্ছে। আর কি চাই? খানিকক্ষণ কেবিনের বাইরে দাঁড়িয়ে থেকে নিজের ভলভলিয়ে ওঠা অশান্ত হৃদয়টাকে শান্ত করে তবেই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল অরু। চোখ দুটো তখনও অভিমানী জলে টইটুম্বুরোর। কয়েক মিটার দূরত্বে বসে আছে মা। পরনে তার হসপিটালে বরাদ্দকৃত আসমানি রঙের পাজামা সেট। হাতের ক্যানোলা এখনো খোলা হয়নি, তবে চোখে মুখে স্নিগ্ধতার ছড়াছড়ি তার। এমন সুস্থতা দেখে মনে হচ্ছে নতুন করে জন্ম হলো তার। অরুর অবশ্য এমন মনে হওয়ারই কথা।
কারণ ও খুব বেশি মায়ের ধারে কাছে থাকেনি। শুরু থেকে শেষ পর্যন্ত অনুর ত্যাগ তিতিক্ষার কাছে অরুর এই সামান্য কষ্ট কিছুই না। আজমেরি শেখ বরাবরই রাশভারী গোছের মানুষ, খুব একটা আবেগ তিনি দেখাতে পারেন না, কিন্তু এরকম একটা মুহূর্তে নিজেকে ধরে রাখা দায় তিনিও পারলেন না। এক হাতে অনুকে আগলে রেখে অন্য হাত এগিয়ে দিলেন অরুর উদ্দেশ্যে। অরুও আর অপেক্ষা করলো না, ছুটে এসে জাপটে ধরলো মাকে। 3 মা মেয়ের কান্নার রোল পড়ে গেল পুরো কেভিন জুড়ে। এতগুলো দিন পর অনুর মনে হচ্ছে ও আর একা নয়, ওকেও স্নেহ করার মানুষ আছে। এর চেয়ে প্রশান্তির আর কি বা হতে পারে? আজমেরি শেখ 2 মেয়ের মাথায় চুমু খেয়ে বললেন, সব ঠিক হয়ে গিয়েছে, সব। আর দুঃখ নেই, তোমাদের মা সুস্থ হয়ে গিয়েছে দেখো। জবাবে অনু কাঁদতে কাঁদতে বলল, তুমি আবারও আমাদের বুকে টেনে নিয়ে আদর করছো, এর চেয়ে সুখের আর কী বা হতে পারে মা। আমরা পেরেছি, আমি আর ওরও হাল ছাড়িনি। আমরা তোমাকে ফিরে পাবার আশা ছাড়িনি, ভবিষ্যতেও ছাড়বো না। তোমার শরীরের একটু ত্রুটিও হতে দেব না আমরা। ওদের কান্নাকাটির মাঝেই চেক আপের উদ্দেশ্যে কেভিনে প্রবেশ করেন ডক্টর এডওয়ার্ড। ডক্টরের হঠাৎ আগমনে 3 জনেরই কান্নাকাটিতে ভাটি পড়ল এতক্ষণে। তৎক্ষণাৎ ডক্টরকে জায়গা করে দিয়ে 2 বোন 2 দিকে সরে দাঁড়ালো ওরা। অতঃপর আজমেরি শেখকে ভালো মতো চেক আপ করে ঠোঁটের কোণে একটা আন্তরিকতা জড়ানো হাসি ঝুলিয়ে ডক্টর বলেন, কনগ্রাচুলেশন মিসেস আজমেরি, আপনার অপারেশনের পর আপনি এখন পুরোপুরি ফিট আছেন। আজ বা কালকের মধ্যেই আপনাকে ডিসচার্জ করে দেওয়া হবে। তবে হ্যাঁ, প্রথম দিকে প্রতি সপ্তাহে এবং পরবর্তীতে প্রতি মাসে একবার করে নার্সিংহোমে এসে হার্টের কন্ডিশন চেক আপ করতে হবে আপনার। অন্তত 6 মাস এটা ধারাবাহিকভাবে করতে হবে। তাই অনুরোধ করব আগামী 6 মাসে দেশে না ফেরার। 6 মাস পরে যখন আপনার হার্টের কন্ডিশন পুরোপুরি স্টেবল হবে, তখন আপনি যে কোনো সময় দেশে ফিরতে পারবেন। আজমেরি শেখ বরাবরই যথেষ্ট স্মার্ট এবং দক্ষ মহিলা। ইংরেজিতেও তিনি যথেষ্ট পারদর্শী। জামশেদ জায়ানের সাথে দেশ বিদেশ ঘুরে ব্যবসা সামলেছে, পারদর্শী হওয়ারই কথা। তাই তিনি নিজে থেকেই ডক্টরকে শুধালেন, ডক্টর অ্যাওয়ার্ড 6 মাসেই থাকতে হবে। ডক্টর এডওয়ার্ড স্মিত হেসে জবাব দিলেন, ডিপেন্ড অন ইউর হার্ট। হার্ট যত তাড়াতাড়ি আপনার শরীরের সাথে খাপ খাওয়াতে পারবে, আপনি তত তাড়াতাড়ি ফিরতে পারবেন। ডক্টরের কথায় আজমেরি শেখ হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ডক্টর অনুকে কিছু দিক নির্দেশনা দিয়ে কেভিন থেকে চলে যায়। ডক্টর বেরিয়ে যাওয়ার কয়েক মিনিটের মাথাতেই একটা ফ্লাওয়ার বুকে নিয়ে কেভিনে ঢুকলো প্রত্যয়। অনু তখনও বসে বসে ডক্টরের বলা কথাগুলো নোট করছিল ডায়েরিতে। ওরু মায়ের জন্য কমলার খোসা ছাড়াচ্ছিল। প্রত্যয় এক ঝলক অনুর দিকে তাকিয়ে সোজা গিয়ে আজমেরি শেখের সামনে দাঁড়িয়ে পড়ে। হাতের বুকেটা সম্মানের সাথে এগিয়ে দিয়ে বলে, কংগ্রাচুলেশন মামা, আমি প্রত্যয় এহসান, সিএফও অফ জেকে গ্রুপ। আজমেরি শেখ বুকেটা গ্রহণ করে বললেন, হ্যাঁ জানি, জামশেদ আপনাকে কৃতিত্বের জন্যই আমেরিকা পাঠিয়েছিল। আজমেরি শেখের কথায় অরু অনু দুজনেই প্রত্যয়ের মুখপানে দৃষ্টিপাত করলো। অনু প্রত্যয়কে দেখে একটু ইতস্তত হলো, কেমন যেন লজ্জা লাগছে ওর। ওদিকে অরু বেচারি কৃতিকের নামটা শোনা মাত্রই ভাবছে সারা সকাল কৃতিকের দেখা নেই, কোথায় গেল লোকটা। আজমেরি শেখের কথায় প্রত্যয় সম্মোহনী হাসি দিয়ে বলল, ইয়াস ম্যাম, আপনি ঠিকই ধরেছেন। আমি কৃতিক ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। ওনার হয়ে কোম্পানির সকল দায়িত্ব আমিই সামলাই। উনি কখনোই জেকে গ্রুপে হস্তক্ষেপ করেন না, আর না উনি কোম্পানি থেকে কোনো রূপ সম্মানই গ্রহণ করেন। আজমেরি শেখ কিছু একটা ভেবে বলল, যাই হোক, আপনি এসেছেন ভালোই হয়েছে। আমার জন্য ইমিডিয়েট একজন অ্যাসিস্ট্যান্ট ব্যবস্থা করুন। আর হ্যাঁ, হসপিটালের আশেপাশে একটা অ্যাপার্টমেন্ট রেন্ট করুন। যেহেতু আরও 6 মাস থাকতে হচ্ছে, সেহেতু আমি আমার মেয়েদের নিয়ে সেখানেই উঠব। জায়ান কৃতিক চৌধুরী আমার অবর্তমানে আমার মেয়েদের সাহায্য করেছে, থাকতে দিয়েছে। আমি তার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ। তবে তার সাথে একই ছাদের নিচে থাকতে আমি আগ্রহী নই। প্রত্যয় রোবটের মতো দাঁড়িয়ে আজমেরি শেখের সকল হুকুম শুনে গেল।
অতঃপর ছোট্ট করে ওকে ম্যাম, আমি সব কিছুর ব্যবস্থা করছি। বলে কেভিন থেকে বেরিয়ে যায়। আজমেরি শেখের হুট করে এতগুলো সিদ্ধান্তে অনুর কোনরূপ ভাবান্তর না হলেও অরুর কেমন যেন ভেতরে ভেতরে সূক্ষ্ম চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। চারিদিকে সুখের জোয়ারে পরিপূর্ণ, তবুও কিসের অসম্পূর্ণতায় হৃদয়ের এই চিনচিন ব্যথা জানা নেই অরুর। দিনের আলো নিভে গিয়ে সন্ধ্যা হতেই বাইক রাইডিং ক্লাবগুলো পরিণত হয় নাইট ক্লাবে। উচ্ছন্নে যাওয়া বড়লোকের বাউন্ডুলে ছেলেমেয়েদের সবচেয়ে প্রিয় জায়গা এটি। কলেজ ভার্সিটি ফাঁকি দিয়ে সারাদিন রাইডিংয়ের মতো থ্রিলিং গেম উপভোগ করে সন্ধ্যা হতে না হতেই শুরু হয়ে যায় ডিস্কো পার্টি। সাদা ফকফকে আলো নিভিয়ে দিয়ে লাল নীল হলুদ ফেরি লাইটের আলোয় ঝিকমিক করে ওঠে চারিপাশ। এক সাইডে বিভিন্ন দেশ থেকে আনা সারি সারি কাচের বোতলে সজ্জিত ব্র্যান্ডেড বার কাউন্টার, আর অন্য সাইডে ভিজে গানের ধূপ কম্পিত আওয়াজের তালে তালে সকলের ডান্স পার্টি। অবশেষে সারা রাত ধরে মদ্যপান আর নাচের শেষে ভোর রাতে চরম আনন্দে গা ভাসানো। আমেরিকানদের জন্য এর চেয়ে চেয়ারফুল জায়গা আর কোথাও নেই বোধহয়। এদের মাঝে কৃতিক হলো রাইডিং ক্লাবের সুপারস্টারের মতো। কখন আসে কখন যায় কেউ তা জানে না। ও সাধারণত ম্যাচ শেষ হতেই নিজের ইচ্ছা মতো চলে যায়, কিন্তু আজ কোনো এক অযাচিত কারণে সন্ধ্যার পরেই ক্লাবে প্রবেশ করেছে কৃতিক। ওর পাশে অর্ণব রয়েছে। অর্ণবের মুখভঙ্গিমা দেখেই বোঝা যাচ্ছে এই রকম একটা ফালতু জায়গায় ওকে জোর করে টেনে টুনে নিয়ে এসেছে কৃতিক। চারিদিকের মিউজিক আর হই হুল্লোড়ে কান ঝালাফালা হয়ে যাওয়ার উপক্রম। অর্ণব বিরক্ত হয়ে কৃতিককে বলল, এখানে কেন নিয়ে এলি? তোর যদি এতই নাচার শখ হয়ে থাকে তো তোর বউকে নিয়ে আসতি। আমি কি তোর সাথে নাচবো নাকি? চুপ কর শালা। কৃতিক অর্ণবকে চুপ করিয়ে টানতে টানতে নিয়ে গেল বার কাউন্টারে। ওকে বার স্টুলে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ল পাশেরটাতে। সামনে দাঁড়িয়ে থাকা ওয়েটারকে দুটো হুইস্কির অর্ডার দিয়ে কৃতিক ক্লাবের চারিদিকে চোখ বুলিয়ে বলল, এই ক্লাবের সিসিটিভি সিস্টেমটা হ্যাক করতে হবে অর্ণব। কৃতিকের কথায় অর্ণব ভ্রুকুচকে বলল, কি? তুই আবারও ঝামেলা পাকাবি? কৃতিক ঠোঁট কামড়ে অর্ণবের চোখে তির্যক দৃষ্টিপাত করে বলল, ঝামেলা তো পাকাতে হবে ব্রো। রিভেঞ্জ নেওয়াটা যে এখনো বাকি। এই ক্লাবের একজন খুব দুঃসাহস দেখিয়ে আমার দুর্বলতায় হামলা করেছিল। তাকে এক ঝলক নিজের পৈশাচিক রূপটা না দেখালে হয় বল? আমি তো এতটা ভদ্রলোক নই। অর্ণব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। কি দেখাবি? কাকে দেখাবি? অর্ণবের কথার পাশে কৃতিক কিছু বলতে যাবে তার আগেই সেখানে আগমন ঘটে ক্লাবের অন্যতম সদস্য জ্যাকসনের, যাকে মাসখানেক আগেই রাস্তায় ফেলে ইচ্ছে মতো মেরেছিল কৃতিক। তারপর অবশ্য সব সমস্যার সমাধান হয়েছে। ক্লাবের ম্যানেজিং কমিটি ওদের দুজনকে মিলিয়ে দিয়েছে। জ্যাকসন ক্ষমাও চেয়েছে নিজের কর্মকাণ্ডের জন্য। এখন সম্পর্কটা মোটামুটি ঠিকঠাক। তাই তো কৃতিককে দেখা মাত্রই এগিয়ে এসেছে সে। এগিয়ে এসে আরেকটা বার স্টুল টেনে বসতে বসতে ঠোঁটের ভাঁজে সূক্ষ্ম হাসির রেখা টেনে অবাক হয়ে জ্যাকসন শুধালো, আরে জেকে ব্রো, আপনি তো কখনোই নাইট ক্লাবে থাকেন না, আজ হঠাৎ? জ্যাকসনের কথায় কৃতিক নিজেও ঠোঁটের কোণে হাসি টেনে বলল, তোমাদের সাথে ড্রিঙ্কস করতে মন চাইলাম, তাই থেকে গেলাম। ভালো করে নি? ওহ, দ্যাট রিয়েলি গুড ব্রো, লেটস এনজয়। ওদের মধ্যে জ্যাকসনই প্রথমে পান করা শুরু করে। এক প্যাক, দু প্যাক। কৃতিক আর অর্ণবও কিছুটা টাল হয়েছে, তবে জ্যাকসনের অবস্থা পুরোপুরি টালমাটাল। দু চোখ ঝাপসা। চোখের সামনে বসে থাকা একটা কৃতিককে 10টা মনে হচ্ছে। কি রোমাঞ্চকর! লেটস ডু আ রাইট জ্যাকসন। আই এম শিওর এবার তুমি চ্যাম্পিয়ন হবে। জ্যাকসন যখন টলতে টলতে আরো হার্ড ড্রিঙ্কসের অর্ডার দিচ্ছিল তখনই কৃতিক ওকে অফারটা করে বসে। জ্যাকসনের মাথা ঠিক নেই। ওর মাথায় চ্যাম্পিয়ন হওয়ার ভূত বহু আগে থেকেই চড়ে বসে আছে। এই মুহূর্তে নিজের শরীরে একটা আলাদাই জোশ অনুভব করছে জ্যাকসন। মনে হচ্ছে ওর উপরে টেক্কা দেওয়ার মতো কেউ নেই, কেউ থাকতেও পারে না। যে কে আজও সেটা দেখিয়েই ছাড়বে। কৃতিক বলার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে জ্যাকসন। নিজের শার্টের কলারে
একটা ঝাড়া দিয়ে বাইকের হেলমেট নিয়ে বাইরে যেতে যেতে বলে, লেটস গো। কৃতিক বাঁকা হেসে বলল। ওয়াও, এত জলদি? জ্যাকসন চলে গেলে কৃতিকও নিজের হেলমেট নিয়ে ওর পিছনে পিছনে হাঁটা দিলে অর্ণব ওকে টেনে বলে, তুই পাগল? ও তো পুরোটাই টাল হয়ে আছে, বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথে অ্যাক্সিডেন্ট করবে। কৃতিক দাঁতে দাঁত চেপে বলল। সেরে যাচ্ছে, চল এবার। পেছন থেকে অর্ণব বলল, আর তুই তুই নিজেও তো ড্র্যাঙ্ক। নিজের উপর কন্ট্রোল আছে আমার অর্ণব, তুই চল। নিজেদের সুপরিচিত রাইডিং ম্যাচের রাস্তায় এসে দুজনেই বাইক স্টার্ট করলো ওরা। চারিদিকে রাস্তাটা পুরোপুরি অন্ধকার নয়, আবার খুব আলোকিতও নয়। সোডিয়ামের নিয়ন আলোয় পুরো রাস্তা জুড়ে আলো ছায়া বিরাজমান। জ্যাকসনের মাথায় চ্যাম্পিয়ন হওয়ার ভূত কুণ্ডলি পাকিয়ে মাথা চাড়া দিয়ে উঠছে। আজও দেখিয়েই ছাড়বে জ্যাকসন কি জিনিস। ওদিকে কৃতিক প্রথমেই খুব ধীর গতিতে বাইক স্টার্ট দেয়। বাইক স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে জ্যাকসন হাওয়ার বেগে দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এই দেখে অর্ণব ভয়ার্ত নজরে তাকিয়ে মনে মনে আওড়ায়, হয় মরবে, না হয় মৃত্যুকে খুব কাছ থেকে দেখে আসবে। কেন যে জেকের মতন পাগলের সাথে লাগতে এসেছিল, হু নোস। যেহেতু কৃতিক নিজেও ড্রাঙ্ক ছিল, তাই ও নিজেও কিছু দূর যেতেই উল্টে পড়ে যায়। পড়ে গিয়ে সেখানে বসেই শব্দ করে হাসতে থাকে ও। কৃতিক পড়ে গিয়েছে দেখে অর্ণব ওর দিকে ছুটে এগিয়ে এসে বলল, আর ইউ ওকে? এটা কেন করলি ভাই? ছেলেটা খুব খারাপভাবে আহত হবে। কৃতিক বাইকটাকে শরীরের উপর থেকে সরিয়ে আস্তে ধীরে উঠতে উঠতে বলল, ওই বাস্টারটা আমার ওরকে মাঝরাস্তায় অ্যাটাক করেছিল। শুধুমাত্র আমার উপর জিদ ফলাতে গিয়ে ও আরোকে ছুড়ে নিয়ে তাড়া করেছে। ইভেন আমি সময় মতো না এলে কে না কি হয়েছে তো, সেটা একমাত্র উপরওয়ালাই ভালো জানে। তাহলে তুই কি করে ভাবলি এত বড় একটা দুঃসাহস দেখানোর পরেও আমি ওকে এত সহজে ছেড়ে দেব? কখনো না। তাছাড়া আমি আর কি বা করলাম? ও নিজে তো বাইক নিয়ে চলে গেল। এখন যদি ভালোই ভালোই বেঁচে যায় তো যাক, আর যদি না যায় তাহলে ধরে নেব ওর চ্যাম্পিয়ন হওয়ার নেশে ওকে খোয়ালো। শেষ কথাটা বলতে বলতেই একটা তির্যক কপট হাসিতে প্রসারিত হলো কৃতিকের ডার্ক ব্রাউন ঠোঁট জোড়া। অরুর বাড়ি ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে সন্ধ্যা রাতে গিয়ে ঠেকেছে। অনু আজ আর ফিরবে না, সে মায়ের কাছেই থাকবে। অরুও ফিরতে চায়নি। অনু জোর করেই পাঠিয়ে দিয়েছে ওকে, বলেছে একটা রাতই তো, তারপর তো সবাই একসাথেই থাকবে ওরা। এখন কষ্ট করে হসপিটালে থাকার প্রয়োজন নেই। অরুর মনটা বেশ ফুরফুরে। হাতের পার্সটাকে আঙুলে ঘোরাতে ঘোরাতে মাত্রই পাসওয়ার্ড টিপিয়ে ঘরে প্রবেশ করেছে ও। তবে হলরুমের কাউসে কৃতিককে বসে থাকতে দেখে হাঁটার গতি থমকে যায় অরুর। এই তো সেই মানুষটা, সারাদিন এত আনন্দের মাঝেও যার কথা হুটহাট মনে পড়েছে। বারবার মনে হয়েছে কোথায় সে। কাউচের ওপর গা ছড়িয়ে দিয়ে দুপা টি টেবিলের ওপর রেখে বসে আছে কৃতিক। নির্ঘুম, নিষ্প্রভ, কামুক চোখ দুটো অরুর পান নিবদ্ধ। কৃতিকের মুখের দিক থেকে চোখ সরিয়ে অরু দৃষ্টিপাত করে ওর পায়ের দিকে। 3/4 প্যান্ট পরে আছে কৃতিক, যার দরুন ফর্সা লোমশ পা দুটোর এথায় সেথায় থেতলে গিয়ে রক্ত জমাট বাঁধা অংশগুলো দৃশ্যমান। এমন দগদগে অবস্থা দেখে যে কারো হৃদয় কেঁপে উঠবে। অথচ কৃতিক কতটা ভাবলেশীন হয়ে রক্ত নিয়েই বসে আছে, যেন কিছুই হয়নি। অরুকে একভাবে তাকিয়ে থাকতে দেখে কৃতিক হাসকি স্বরে বলল, তোর জন্য ওয়েট করছি, ট্রিট করে দে। কৃতিকের পা দুটো পর্যবেক্ষণ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে এগিয়ে এসে অরু শুধালো, নিশ্চয়ই বাইক থেকে পড়ে গিয়েছে। কৃতিক দু হাত দিয়ে নিজের চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে বলল, ঠিকই ধরছিস। ফার্স্ট এড বক্স কোথায়? কৃতিক আঙুল দিয়ে নিজের রুমের দিকে দেখিয়ে দিল। অরু নিজের পার্সটা রেখে বলল, থাকুন, নিয়ে আসছি। এই যাবৎ কৃতিকের রুমে দু একবার এসেছে অরু। সেদিন কৃতিকের রুমে কখন যে ঘুমিয়ে গিয়েছিল টের পায়নি ও নিজেও। তবে তখন তো ঘরময় অন্ধকার ছিল, কিছুই দেখার উপায় ছিল না। ওই জন্যই তো এখন ফার্স্ট এড বক্স খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠেছে অরু। রুমের কোথাও খুঁজে না পেয়ে এক টানে কৃতিকের জামা কাপড়ের কাবার্ড খুলে ফেলল। কাবার্ডের ড্রয়ারেই ফার্স্ট এড বক্স রাখা ছিল। অরু সেটাকে হাতে নিয়ে আরও একটা ছোট বক্স দেখতে পায়। সুন্দর কারুকাজ করা কাঠের বক্সটা।
কি আছে এর মধ্যে? প্রশ্নটা মনের মাঝে উকি দিতেই এদিক ওদিক তাকিয়ে অনেকটা বিস্ময়ের কৌতূহল নিয়ে বক্সটা খুলল অরু। অরু ভেবেই নিয়েছে এত সুন্দর বক্সে হয়তো কোনো হিরে জহরত থাকবে নিশ্চিত।